কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় যুদ্ধবিরতি লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগ ভারত পাকিস্তানের। গোলাগুলিতে এক ভারতীয় জওয়ান নিহত। শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার প্রত্যয় মোদির। নর্থ ক্যারোলাইনায় রিপাবলিকান পার্টির প্রচারণা অফিসে দুর্বৃত্তদের আগুন। মার্কিন গণমাধ্যম ও জরিপ সংস্থাগুলোর বিরুদ্ধে পক্ষপাত দুষ্ট আচরণের অভিযোগ ট্রাম্পের। ইরাকের মসুল আইএস মুক্ত করার চূড়ান্ত অভিযান শুরু। অংশ নিচ্ছে মার্কিন সমর্থিত কুর্দি পেশমার্গা যোদ্ধারাও। এবং আলেপ্পোয় বিমান হামলা বন্ধ না হলে সিরিয়ায় নতুন অবরোধ আরোপের হুঁশিয়ারি যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি হাফসাতুন্নেসা। কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখার কাছে পাক সেনাদের গুলিতে এক ভারতীয় সেনা নিহত হয়েছে। রোববার রাতে রাজৌরি সেক্টরে পাকিস্তানি সেনারা কোনো ধরনের উস্কানি ছাড়াই গুলি ছোড়ে বলে অভিযোগ করেছে ভারত। পাকিস্তানও ভারতের বিরুদ্ধে নিয়ন্ত্রণ রেখায় যুদ্ধবিরতি লঙ্ঘন অব্যাহত রাখার পাল্টা অভিযোগ করেছে। ব্রিক্স বিমস্টেক যৌথ সম্মেলনে ভারত সরকার ভুল বকছে উল্লেখ করে পাক প্রধানমন্ত্রী পররাষ্ট্র উপদেষ্টা সারতাজ আজিজ ভারতকে সন্ত্রাসের মদতদাতা বলে উল্লেখ করেছেন। সন্ত্রাস ও জঙ্গিবাদ নিয়ে আলোচনার মধ্যেও পাক ভারত সীমান্তে থেমে নেই গোলাগুলি। রোববার কাশ্মীরের রাজৌরি সেক্টরে পাক সেনাদের গুলিতে সুদ্ধেশ কুমার নামের এক ভারতীয় জওয়ানের মৃত্যু হয়। এছাড়া কাশ্মীর সীমান্তে গত ৩, ৪ ও ৫ অক্টোবর পাকিস্তান একাধিকবার যুদ্ধবিরতি লঙ্ঘন করে বলে দাবি নয়াদিল্লির। পাকিস্তানের পক্ষ থেকেও ভারতের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের পাল্টা অভিযোগ করা হয়। রোববার পাক পররাষ্ট্র দপ্তর ভিমবার সেক্টরের নিয়ন্ত্রণ রেখা এলাকায় দুদেশের গোলাগুলির কথা জানালেও এতে হতাহতের বিষয়ে কিছু জানায়নি। ভারত চলতি বছরে অন্তত ৯০ বার নিয়ন্ত্রণ রেখায় যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে বলে দাবি করেন দপ্তরের মুখপাত্র নাফিস জাকারিয়া। এদিকে ভারতের গোয়ায় ব্রিক্স বিমস্টেক যৌথ সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সন্ত্রাসবাদ দমন করে এ অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করেন। শুধু দক্ষিণ পূর্ব এশিয়ায় নয়, পুরো বিশ্বের শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে প্রধান বাধা হলো সন্ত্রাসবাদ। দুঃখজনকভাবে ভারতের প্রতিবেশী একটি দেশ এই সন্ত্রাসবাদকে নিজেদের প্রিয় সন্তান মনে করে। এই অপশক্তিকে কাজে লাগিয়ে তারা নিজেদের স্বার্থ হাসিল করতে চায়। একই দিন প্রধানমন্ত্রী মোদী ব্রিক্সের প্লেনারি সেশনে পাকিস্তানকে ইঙ্গিত করে সন্ত্রাস। ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব দারিদ্র্য বিমোচন দিবস উপলক্ষে আয়োজিত সেমিনারে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা বিটিভি ওয়ার্ল্ডের সৌজন্যে চলে যাচ্ছি সেখানে। উন্নয়ন করেছি, ভবিষ্যতে আমরা পুষ্টি সেবা কার্যক্রম আরো প্রসারিত করতে চাই। দেশ ও বিদেশে বিভিন্ন ফোরামে আমি বহু উল্লেখ করেছি যে বিশ্ব আজ সন্ত্রাস ও সহিংস জঙ্গিবাদ নামক দুটি অন্যতম চ্যালেঞ্জের সম্মুখীন। যে কোনো ধরনের সহিংসতার বিরুদ্ধে আমাদের সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। দেশে জঙ্গিবাদ দমনে আমরা সক্ষম হয়েছি। জঙ্গিবাদের অভিশাপ থেকে সমাজকে মুক্ত করার লক্ষ্যে ভবিষ্যতে জঙ্গিবাদ দমন কার্যক্রমকে আরও সান্বিত করা হবে। ভদ্রমহিলা মহিলাগণ, বাংলাদেশ অমিত সম্ভাবনার দেশ। আমার দেশের মানুষ অত্যন্ত সাহসী, দৃঢ়চেতা এবং পরিশ্রমী। নিজেদের ভবিষ্যৎ বিনির্মাণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি উন্নত বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে আমরা দৃঢ়প্রত্যয়ী। আমরা ইতিমধ্যে মানব উন্নয়ন সূচক মাধ্যম ক্যাটাগরির দেশ এবং মাথাপিছু আয় বিবেচনায় নিম্ন মধ্যম আয়ের দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমরা সহসাই স্বল্পোন্নত দেশের ক্যাটাগরি থেকে বেরিয়ে আসব এবং 2041 সালের মধ্যে বাংলাদেশ হবে একটি উন্নত সমৃদ্ধ বাংলাদেশ। আমাদের প্রত্যাশা আমাদের উন্নয়নে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে বিদ্যমান অংশীদারিত্ব ভবিষ্যতে আরও শক্তিশালী হবে। আমাদের সমস্ত উন্নয়ন পরিকল্পনা রূপকল্প 2021 এবং রূপকল্প 2041 জাতির পিতার স্বপ্নের ক্ষুধা, দারিদ্র্য, অশিক্ষা ও বঞ্চনামুক্ত সোনার বাংলাদেশ বিনির্মাণে আমরা কাজ করে যাচ্ছি এবং আমি বিশ্বাস করি আমরা তা অর্জনে সক্ষম হব ইনশাআল্লাহ। আমাদের যত পরিকল্পনা আমরা এই লক্ষ্য অর্জনের সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ করে আমাদের পরিকল্পনা আমরা গ্রহণ করছি। বিশ্বব্যাংক আমাদের অন্যতম প্রধান উন্নয়ন সহযোগী।
আমাদের এই প্রয়াসে বিশ্বব্যাংক আরো জোরালো ভূমিকা রাখবে এ প্রত্যাশা আমি করছি। আমরা শুধু আমাদের নিজেদের দেশ না, আমাদের দেশ, আমাদের অঞ্চল এবং এই বিশ্বকে আমরা দারিদ্র্য ও ক্ষুধামুক্ত করতে চাই। সেই লক্ষ্য নিয়েই সকলে একযোগে আমরা কাজ করে যাব, এটাই আমাদের অঙ্গীকার। সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ চিরজীবী হোক। ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব দারিদ্র্য বিমোচন দিবস উপলক্ষে আয়োজিত সেমিনারে বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা তখন বিটিভি ওয়ার্ল্ডের সৌজন্যে সেখানে ছিলাম। আবার ফিরছে আন্তর্জাতিক সময়ে। জঙ্গি ও সন্ত্রাসবাদ দমনে একযোগে কাজ করার পাশাপাশি চরমপন্থা রুখতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে একমত হয়েছেন ব্রিক্সের নেতারা। রোববার সম্মেলন শেষে এক ঘোষণাপত্রে সন্ত্রাসীদের মদদ দেওয়া থেকে বিরত থাকতে সবার প্রতি আহ্বান জানানো হয়। টাইমস অব ইন্ডিয়া জানায়, ভারত ঘোষণাপত্রে পাকিস্তানের নাম উল্লেখ করে তাদের সতর্ক করতে চাইলেও চীনের বিরোধিতায় তা আর হয়নি। আর তাই পাকিস্তান ভিত্তিক জঙ্গি গোষ্ঠী জৈশ-ই মোহাম্মদ ও লস্কর-ই তৈয়বার নাম উল্লেখ না করেই ঘোষণাপত্রে জঙ্গিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়। এছাড়া আলোচনার মাধ্যমে পারস্পরিক দ্বন্দ্ব কাটিয়ে উঠে একযোগে কাজ করার ব্যাপারে গুরুত্ব আরোপ করা হয়। মার্কিন গণমাধ্যম আর জরিপ সংস্থাগুলোর বিরুদ্ধে পক্ষপাত দুষ্ট আচরণের অভিযোগ তুলেছেন আগামী প্রেসিডেন্ট নির্বাচনের রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। রোববার এক জরিপে ইলেকটোরাল কলেজে হিলারি এগিয়ে রয়েছেন এমন খবর প্রকাশ হওয়ার পরই ক্ষুব্ধ ট্রাম্প আবারও নির্বাচনে কারচুপির শঙ্কা প্রকাশ করেছেন। ট্রাম্প এমনটা বললেও তার রানিং মেট মাইক পেন্স অবশ্য বলেছেন, নির্বাচনের ফলাফল যাই হোক না কেন তা মেনে নেবেন ট্রাম্প। এদিকে নর্থ ক্যারোলাইনায় রিপাবলিকান পার্টির প্রচারণা অফিসে আগুন লাগিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। যুক্তরাষ্ট্রের ওহাইও রাজ্যের সিনসিনাটি, ক্লিভল্যান্ড শহরে রোববার অনেককে প্রেসিডেন্ট নির্বাচনের আগাম ভোট দিতে দেখা যায়। এই রাজ্যে এ নিয়ে দ্বিতীয় দফায় নেওয়া হয় আগাম ভোট। বিশ্লেষকরা বলছেন, 12টি দোদুল্যমান রাজ্যের মধ্যে ওহাইও যেহেতু দ্বিতীয় গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে, তাই এই রাজ্যের ফলাফলের দিকে উদ্গ্রীব হয়ে তাকিয়ে আছে রিপাবলিকান ডেমোক্রেট দুদলই। নির্বাচন দোরগোড়ায়। শেষ মুহূর্তের জরিপ ফলগুলো বলছে, ইলেকটোরাল কলেজের সমর্থনে এগিয়ে রয়েছেন ডেমোক্রেট প্রার্থী হিলারি ক্লিন্টন। আর এই খবর প্রকাশ হওয়ার পরই ট্রাম্প জরিপ সংস্থা এবং গণমাধ্যমের প্রতি অনিরপেক্ষ আচরণের অভিযোগ তুলেছেন। আবারও শঙ্কা প্রকাশ করেছেন নির্বাচনে কারচুপির বিষয়ে। ট্রাম্পের এই অভিযোগের আগেই তার রানিং মেট মাইক পেন্স অবশ্য বলেছিলেন, নির্বাচনের ফলাফল যাই হোক না কেন তা মেনে নেবেন রিপাবলিকান প্রার্থী। আমরা যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ইতিবাচক পরিবর্তন আনতে চাই। আমাদের প্রতিনিধি ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রকে আবার আগের সেই পর্যায়ে নিয়ে যাবেন, এটা আমার বিশ্বাস। সাধারণ মানুষ অবশ্যই তাদের মঙ্গল হবে এমন কিছু করবে, আর আমরাও তাদের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে তা মেনে নেব। এদিকে রোববার নর্থ ক্যারোলাইনায় রিপাবলিকান পার্টির প্রচারণা অফিসে আগুন লাগিয়ে দেয় দুর্বৃত্তরা। এরপরেই ট্রাম্প টুইটার পোস্টে এই ঘটনার জন্য হিলারি ক্লিন্টন এবং ডেমোক্রেটদের দায়ী করেন। অন্যদিকে প্রতিপক্ষের প্রচার অফিসে আগুন দেওয়ার ঘটনার নিন্দা জানিয়ে টুইট করেন হিলারি ক্লিন্টন। তানজিম মুনিয়াত, সময় সংবাদ। হিলারি ক্লিন্টন বা ডোনাল্ড ট্রাম্প যেই প্রেসিডেন্ট নির্বাচিত হন না কেন, যুক্তরাষ্ট্র রাশিয়া সম্পর্কে তা কোনো পরিবর্তন আনবে না বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রোববার ভারতের গোয়ায় ব্রিক্স সম্মেলনের পর এক একান্ত সাক্ষাৎকারে তিনি কথা বলেন। পুরো সাক্ষাৎকারে এই দুদেশের বৈরিতা নিয়ে নানা প্রশ্নের মুখোমুখি হন পুতিন। সিরিয়ার সাম্প্রতিক পরিস্থিতি আর যুক্তরাষ্ট্র রাশিয়া দ্বন্দ্ব আবারও স্নায়ুযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে কিনা সে প্রশ্ন করা হলে তিনি বলেন, সম্পর্কের এই টানাপোড়েন নতুন কিছু নয়। যুগোস্লাভিয়া থেকে এর সূত্রপাত হয়, যার মীমাংসা করতে হিলারি ক্লিন্টন মোটেও আগ্রহী নন। তবে ট্রাম্প নির্বাচিত হলে জঙ্গিবাদ দমনে তার সাথে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন বলে আবারও গণমাধ্যমকে জানান পুতিন। то, что они этим занимаются, и второе, в известной степени угрожают, что, конечно, не соответствует нормам международного общения, это очевидно. Но первое, то, что они этим занимаются. আমরা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে নয়, আমরা আসলে তাদের নীতির বিরুদ্ধে। তাদের ভুল নীতির ফলে বিশ্বে শান্তি নষ্ট হচ্ছে। তারা বিনা কারণেই আমাদের উপর সাইবার হামলার দায় দিচ্ছে, যা আমরা কখনোই করিনি। নরমাম। আন্তর্জাতিক সময় আরো দেখবেন, কাতারে ডিসেম্বরে কার্যকর হচ্ছে নতুন শ্রম আইন। বেশি পারিশ্রমিক পেলে জীবনমান পাল্টে যাবে বলে প্রত্যাশা প্রবাসী শ্রমিকদের। ইরাকে আইএস নিয়ন্ত্রিত একমাত্র শহর মসুল পুনরুদ্ধারে চূড়ান্ত অভিযান শুরু করেছে ইরাকি সেনারা। এই অভিযানে অংশ নিচ্ছে মার্কিন সমর্থিত কুর্দি পেশমার্গা যোদ্ধারাও।
ট্যাঙ্ক সহ ভারী অস্ত্রশস্ত্র সহ তারা প্রথমে আরবিলে জড়ো হয়। সেখান থেকে শুরু হয় আইএস বিরোধী অভিযান। এদিকে মোসুলের সামরিক অভিযানের মধ্যেই রাজধানী বাগদাদে আবারও শিয়া সম্প্রদায়ের উপর বোমা হামলা চালিয়েছে আইএস। রোববার হঠাৎই মসুল ও এর আশপাশের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যেতে বিমান থেকে লিফলেট ফেলে ইরাকি বাহিনীর সদস্যরা। এর পরপরই শহরটি পুনরুদ্ধারে চূড়ান্ত অভিযানে নামে ইরাকি যোদ্ধারা। এছাড়াও এ অভিযানে অংশ নেয় মার্কিন সমর্থিত কুর্দি পেশমার্গা যোদ্ধারাও। অনলাইনে প্রকাশিত ছবিতে এদিন মসুলের চারপাশ থেকে ভারী অস্ত্রশস্ত্র ও ট্যাঙ্ক নিয়ে শহরের কেন্দ্রে অগ্রসর হতে দেখা যায় ইরাকি বাহিনীকে। শুরুতেই নিকটবর্তী আরবিলের পশ্চিমাঞ্চলে অবস্থিত খাজের এলাকার নিয়ন্ত্রণ নেয় তারা। মসুলের কেন্দ্রে না পৌঁছা পর্যন্ত এই এলাকা আমাদের নিয়ন্ত্রণে থাকবে। মসুল শত্রুমুক্ত করতে আমাদের অভিযান এখান থেকেই শুরু। আমরা দৃঢ় প্রতিজ্ঞ, আইএস যতই শক্তিশালী হোক না কেন তাদেরকে আমরা পরাজিত করবই। ইরাকি বাহিনীর এ অভিযান শুরুর কিছুক্ষণের মধ্যেই রোববার ইরাকের রাষ্ট্রীয় টেলিভিশনে জাতির উদ্দেশ্যে এক ভাষণে মসুল আইএস মুক্ত করতে চূড়ান্ত অভিযান শুরুর ঘোষণা দেন প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি। গত কয়েক মাস ধরেই শহরটি শত্রুমুক্ত করতে খণ্ড খণ্ড অভিযান চালিয়ে আসলেও এবারই প্রথম মসুলের কেন্দ্রে প্রবেশ করে ইরাকি সেনারা আইএসের বিরুদ্ধে চূড়ান্ত আক্রমণ শুরু করেছে বলেও জানান তিনি। একই সঙ্গে মসুল আইএস মুক্ত না হওয়া পর্যন্ত এই অভিযান চলবে বলে ঘোষণা দেন ইরাকি প্রধানমন্ত্রী। মসুল শত্রুমুক্ত করতে পুলিশ ও সেনাবাহিনীর বীর যোদ্ধারা চূড়ান্ত অভিযান শুরু করেছে। দেশের স্বার্থে যারা এ লড়াইয়ে নেমেছে তারা আমার আপনার ভাই। আমাদেরকে রক্ষায় আপনাদের নিরাপত্তা নিশ্চিত করতেই জীবন বাজি রেখে তারা এ লড়াইয়ে নেমেছে। আমি নিশ্চিত কাঙ্ক্ষিত বিজয় অর্জনের খুব কাছাকাছি আমরা। 2014 সালের জুন থেকে আইএসের পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে মসুল। জঙ্গি গোষ্ঠীটির নিয়ন্ত্রণে থাকা দেশটির অন্যান্য শহরগুলো এরই মধ্যে সরকারি বাহিনীর সদস্যরা পুনরুদ্ধার করলেও মসুল থেকে যায় আইএসের দখলে। গত কয়েক মাস ধরেই শহরটি পুনরুদ্ধারে তাই চেষ্টা চালিয়ে আসছে ইরাকি বাহিনী। মসুলে একদিকে যখন চলছে আইএস বিরোধী অভিযান, ঠিক তখনই রাজধানী বাগদাদে শিয়া সম্প্রদায়ের উপর আবারও আত্মঘাতী বোমা হামলা চালানো হয়েছে। রোববার বাগদাদের অদূরে জাদিরিয়া এলাকায় শিয়া সম্প্রদায়ের একটি জমায়েতে এক আত্মঘাতী শরীরে বাঁধা বোমার বিস্ফোরণ ঘটায়। এতে ঘটনাস্থলে 2 জন নিহত এবং 4 জন আহত হন। হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার না করলেও জঙ্গি গোষ্ঠী আইএস এই হামলা চালিয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এছাড়াও ইরাকের বিভিন্ন অঞ্চলে বেসামরিক নাগরিকদের ওপর আইএসের নানা ধরনের আগ্রাসনের খবর জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। এতে বলা হয়, আইএসের নিয়ন্ত্রণাধীন বিভিন্ন এলাকা ছেড়ে পালিয়ে যাওয়ার সময় সাধারণ মানুষের ওপর হামলা চালাচ্ছে আইএস। রোববার উপকূলীয় শহর সারাকাতে এ ধরনের কয়েকটি হামলার ঘটনায় নারী ও শিশু সহ বেশ কয়েকজন হতাহত হয় বলে গণমাধ্যমের ওই খবরে জানানো হয়। অন্যয় কর্মকার, সময় সংবাদ। জম্মু কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহকে নিউ ইয়র্ক বিমানবন্দরে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সোমবার ভারতীয় গণমাধ্যমকে একথা জানিয়েছেন খোদ ওমর। তার বক্তব্য, 2 ঘন্টা তাকে আটকে রেখে জিজ্ঞাসাবাদ করা হয়। তিনি আরও অভিযোগ করেছেন, এ নিয়ে 3 বার যুক্তরাষ্ট্র সফরে গেলেও প্রতিবারই এমন বিড়ম্বনার মুখে পড়তে হয়েছে তাকে। এ নিয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া এখনো জানানো হয়নি। আলেপ্পোতে রুশ ও আসাদ বাহিনী বিমান হামলা বন্ধ না করলে সিরিয়ায় নতুন অবরোধ আরোপ করা হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। সিরিয়ার উত্তরাঞ্চলীয় এ শহরটিতে মার্কিন সমর্থিত বিদ্রোহীরা বেসামরিক নাগরিকদের ওপর গোলা নিক্ষেপ করছে বলে জানিয়েছে রুশ গণমাধ্যম। এর মধ্যে আইএসকে হটিয়ে দাবিক শহর দখলে নিয়েছে তুরস্ক সমর্থিত বিদ্রোহীরা। তুরস্কের সীমান্তবর্তী অঞ্চল নিরাপদ না হওয়া পর্যন্ত সিরিয়ায় আইএস বিরোধী অভিযান চলবে বলে ঘোষণা দিয়েছেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী। রোববার সিরিয়ার উত্তরাঞ্চলীয় শহর দাবিকে আইএসের বিরুদ্ধে তুরস্ক সমর্থিত বিদ্রোহী দল ফ্রি সিরিয়ান আর্মির তীব্র লড়াই হয়। জঙ্গি গোষ্ঠীটির শক্ত ঘাঁটি বলে বিবেচিত দাবিকে ভারী অস্ত্রশস্ত্র নিয়ে অভিযান চালায় বিদ্রোহীরা। টানা লড়াইয়ের পর আইএসকে হটিয়ে শহরটি দখলে নেওয়ার ঘোষণা দেয় তারা। তাদের শক্ত অবস্থানের কারণে জঙ্গিরা পিছু হটে দক্ষিণাঞ্চলীয় শহর আলবাবের দিকে পালিয়ে যায় বলে জানা গেছে। পরে পার্শ্ববর্তী 3টি গ্রামও জঙ্গিমুক্ত করার কথা জানায় বিদ্রোহীরা। আইএসের মূল ঘাঁটি রাকা থেকে জঙ্গিদের না সরানো পর্যন্ত আমরা লড়াই চালিয়ে যাব। তাদের তথাকথিত খলিফা বাগদাদিকে বলতে চাই, আমরা তোমাদের নিশ্চিহ্ন করবই। তুরস্ক সীমান্ত থেকে মাত্র 10 কিলোমিটার দূরের দাবিক থেকে আইএসকে উৎখাত করতে বিদ্রোহীদের সরাসরি সামরিক সহায়তা
সহায়তা দেয় তুর্কি বাহিনীর সদস্যরা। তুর্কি সীমান্তবর্তী সিরিয়ার উত্তরাঞ্চল পুরোপুরি জঙ্গিমুক্ত না হওয়া পর্যন্ত অভিযান চলবে বলে রোববার ঘোষণা দেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু। তুরস্ক একের পর এক কুর্দি ও আইএস জঙ্গিদের হামলার শিকার হচ্ছে। নিরাপত্তা নিশ্চিত করতে সিরিয়ায় আমাদের অভিযান অব্যাহত থাকবে। শিগগিরই আলবাব ও মানবিজ শহর জঙ্গিমুক্ত করা হবে। এই অবস্থার মধ্যেই আলেপ্পোর পূর্বাঞ্চলে বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় সরকারি ও রুশ বাহিনীর বিমান হামলা অব্যাহত রয়েছে। এই হামলা বন্ধ না করলে আসাদ সরকার ও মিত্রদের উপর নতুন অবরোধ আরোপের হুমকি দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। সিরিয়া, ইরাক ও ইয়েমেনে চলমান সংকটের বিষয়ে রোববার লন্ডনে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন ইউরোপ ও মধ্যপ্রাচ্যের মিত্রদের সঙ্গে বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে কেরি বলেন, সিরিয়া বিষয়ে চলমান আলোচনাকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। এতে ইতিবাচক কিছু না হলে অবরোধ আরোপের ঘোষণা দেওয়া হবে। টানা বিমান হামলার কারণে আলেপ্পোয় মানবিক বিপর্যয় চলছে। হাসপাতাল, বেসামরিক নাগরিকদের ওপর রাশিয়া ও আসাদ সরকার নির্বিচারে বোমা ফেলে মানবতা বিরোধী অপরাধ করছে। তারা নমনীয় হলে এই মুহূর্তেই সিরিয়া সংঘাত বন্ধ হতে পারে। রাশিয়াকে বুঝতে হবে, রাজনৈতিক সমঝোতা ছাড়া সিরিয়া সংকটের সমাধান হবে না। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন বলেন, সংঘাতের পথে হেঁটে আসাদ সরকার কখনোই জয়ী হতে পারবে না। আসাদ সরকারকে সব ধরনের সহযোগিতা বন্ধ করতে রাশিয়ার প্রতি আহ্বান জানান তিনি। এদিকে রুশ গণমাধ্যমে বলা হয়েছে, রাশিয়া ও সিরীয় সরকারের বাহিনী নয়, বরং যুক্তরাষ্ট্র সমর্থিত বিদ্রোহীরাই বেসামরিক নাগরিকদের উপর গোলা ছুটছে। আলেপ্পোর গত কয়েকদিনের এমন কিছু ঘটনার চিত্র তুলে ধরে রোববার তারা জানায়, মার্কিন মদতপুষ্ট বিদ্রোহীদের গোলার আঘাতে প্রতিদিনই সাধারণ মানুষ হতাহত হচ্ছে। দেলোয়ার হোসেন, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ে আরো যা দেখবেন। মহাকাশে সবচেয়ে দীর্ঘস্থায়ী অভিযানে অংশ নিতে 2 জন নভোচারী পাঠিয়েছে চীন। মহাকাশযানের উৎক্ষেপণ পর্যবেক্ষণ করে নভোচারীদের চীনা প্রধানমন্ত্রীর অভিনন্দন। কাতারে আগামী ডিসেম্বরে কার্যকর হচ্ছে নতুন শ্রম আইন। আইনটি কার্যকরের পর প্রবাসী শ্রমিকদের জীবন মান পাল্টে যাওয়ার পাশাপাশি দক্ষতা কাজে লাগিয়ে আরো বেশি পারিশ্রমিক পাবেন বলে আশাবাদী প্রবাসী বাঙালিরা। সেই সঙ্গে পছন্দ অনুযায়ী মালিক পরিবর্তন করে কাজ করতে পারবেন প্রবাসী শ্রমিকরা। কাতার প্রতিনিধি আনোয়ার হোসেন মামুনের তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। একটু বাড়তি আয়ের জন্য পরিবার আর নিজ মাতৃভূমি ছেড়ে কাতারের শ্রমিকদের এই হাড়ভাঙা পরিশ্রম। তাদের অধিকার রক্ষায় নতুন শ্রম আইন কার্যকর করতে যাচ্ছে কাতার সরকার। নতুন আইন কার্যকর হলে জীবনমান উন্নয়ন সহ আগের চেয়ে আরো বেশি পারিশ্রমিক পাওয়ার ব্যাপারে আশাবাদী প্রবাসী বাঙালিরা। যদি শ্রম আইনটা হয় আর এবং কি আমাদের জন্য ওই এক জায়গা থেকে আরেক মালিকের কাছে চেঞ্জ হইতে পারে, তাহলে আমাদের বেতন পাবো ভালো করে। 50,000 টাকা বেতন পাবে কিংবা 40,000 টাকা বেতন পাবো। হ্যাঁ, এই কাজ জানলে, কাজ জানি না যদি বাংলাদেশ থেকে আসে তাহলে মোটামুটি এনে ভালো লাভবান। কর্মদক্ষতা এটা আমি প্রমাণ করতে পারবো এবং আমার স্যালারি স্ট্রাকচার অনেক ভালো হবে। হয়তো দেখা গেল আমি যা পাচ্ছি এখানে তার চেয়ে দ্বিগুণ অন্য জায়গায় পাবো। এদিকে নতুন এ আইন কার্যকর হলে প্রবাসী ব্যবসায়ীদের সুযোগ সুবিধা বৃদ্ধি সহ বাংলাদেশি শ্রমিকদের নিজ প্রতিষ্ঠানে নিয়োগ দিতে পারবেন বলে মনে করছেন ব্যবসায়ীরা। অন্যান্য কোম্পানিতে যারা আছে তার থেকে যে আমরা কপাল চেঞ্জ করে আমাদের প্রতিষ্ঠানে আনতে পারি, তাহলে আমাদের আত্মীয়স্বজনরাও উপকৃত হবে, আমরাও উপকৃত হব। আর এ আইন কার্যকর হলে প্রবাসীরা আগের চেয়ে বেশি পারিশ্রমিক পাওয়ার পাশাপাশি তাদের পছন্দ মতো কাজ খুঁজে নিতে পারবেন বলে জানালেন বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর। বর্তমান প্রচলিত নিয়মে চুক্তির মেয়াদ শেষ হলেও স্পন্সরের অনুমতি ছাড়া ওই ব্যক্তি, এই কর্মী অন্য কোনো স্পন্সরের যে স্পন্সরশিপ পছন্দ করছে বা ভালো বেতন পাচ্ছে তার কাছে যাওয়ার সুযোগ ছিল না। সংশোধিত আইনের মাধ্যমে সে তার পছন্দ মতো যে কোনো স্পন্সর খুঁজে নিতে পারবে। গত বছর বহু প্রতীক্ষিত নিয়োগ পরিবর্তন আইনের অনুমোদন দেয় কাতারের মন্ত্রিপরিষদ। চলতি মাসে কার্যকর হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে আগামী 13 ডিসেম্বর এ আইনটি কার্যকরের কথা রয়েছে। বাংলাদেশ দূতাবাসের তথ্য অনুযায়ী কাতারে বর্তমানে প্রায় 2 লাখ প্রবাসী বাঙালি কর্মরত রয়েছেন, আর দেশটি থেকে বছরে রেমিটেন্স আয় প্রায় 250 কোটি টাকা। সময় সংবাদ, কাতার। সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন মার্কিন দৌড়বিদ টাইসন গের 15 বছর বয়সী মেয়ে যুক্তরাষ্ট্রের কেন্টাকিতে বন্দুকধারীদের গুলিতে নিহত হয়েছেন। পুলিশ জানায়, রোববার একটি রেস্টুরেন্টের পার্কিং লটের বাইরে 2টি গাড়ির মধ্যে গুলি বিনিময়ের সময় গুলিবিদ্ধ হয় টাইসন গের মেয়ে ট্রিনিটি গে। পরে হাসপাতালে নেওয়ার পর মারা যায় সে। এই ঘটনার পর সন্দেহভাজন বন্দুকধারীদের ধরতে শহর জুড়ে অভিযানে নেমেছে কেন্টাকি পুলিশ। এদিকে ট্রিনিটি গের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিভিন্ন মার্কিন ও বিদেশি অ্যাথলেটরা।
100 মিটার স্প্রিন্টে যুক্তরাষ্ট্রের ইতিহাসের দ্রুততম মানব টাইসনকে। এছাড়াও উসাইন বোল্টের পর ইতিহাসে বিশ্বের দ্বিতীয় দ্রুততম মানবের রেকর্ডটিও তার দখলে। ব্রাজিলের উত্তরাঞ্চলে একটি কারাগারে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে অন্তত 25 কয়েদি নিহত হয়েছে। নিহতদের মধ্যে 7 জনকে শিরশ্ছেদ এবং 6 জনকে পুড়িয়ে হত্যা করা হয় বলে জানিয়েছে এক পুলিশ কর্মকর্তা। রোববার রোরাইমা প্রদেশের বোয়া ভিস্তা নামের ওই কারাগারে এ ঘটনা ঘটে। বন্দীরা কারাগারে একে অপরের সেলে প্রবেশ করতে গেলে এই দাঙ্গা বাধে বলে জানায় পুলিশ। এ সময় বন্দীরা ছুরি ও লাঠি নিয়ে একে অপরের উপর ঝাঁপিয়ে পড়ে বলেও জানানো হয়। কারাগারে সাক্ষাতের সময় অন্তত 100 সাক্ষাৎকারীকে জিম্মি করা হলেও সংঘর্ষ শেষে তাদেরকে মুক্তি দেওয়া হয়। কারাগারটির ধারণ ক্ষমতা প্রায় 750 হলেও বর্তমানে সেখানে দ্বিগুণ কারাবন্দী রয়েছে বলে জানা গেছে। নাইজেরিয়ার উত্তর পূর্বাঞ্চলীয় বর্নো রাজ্যের চিবক থেকে অপহৃত অন্তত 200 স্কুল ছাত্রীর মধ্যে 21 জনকে জঙ্গি গোষ্ঠী বোকো হারাম মুক্তি দেওয়ার পর তাদেরকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। রোববার ওই 21 স্কুল ছাত্রীকে উত্তর পূর্বাঞ্চলীয় মাইদুগুরি শহর থেকে রাজধানী আবুজায় ফিরিয়ে এনে তাদের অভিভাবকের কাছে ফিরিয়ে দেওয়া হয়। এ সময় প্রায় 2.5 বছর পর সন্তানকে ফিরে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তাদের অভিভাবকরা। গত কয়েক মাস ধরে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা রেড ক্রস এবং সুইস সরকারের সঙ্গে মধ্যস্থতার পর সম্প্রতি ওই 21 ছাত্রীকে মুক্তি দেয় বোকো হারাম। অপহৃত বাকি মেয়েদেরকেও দ্রুত মুক্ত করতে সব ধরনের চেষ্টা চালানো হচ্ছে বলে জানিয়েছেন নাইজেরীয় প্রেসিডেন্ট মোহাম্মদ বুহারি। গত কয়েক মাস ধরে অপহৃত ছাত্রীদের মুক্তির বিষয়ে সরকার বোকো হারামের সঙ্গে মধ্যস্থতার চেষ্টা করে আসছে বলেও জানান তিনি। গবেষণার অংশ হিসেবে 2 নভোচারীকে মহাকাশে পাঠিয়েছে চীন। মহাকাশে চীনের সবচেয়ে দীর্ঘস্থায়ী অভিযানে অংশ নিতে সোমবার সকালে উত্তরাঞ্চলীয় গোবি মরুভূমির জিউকুয়ান উপগ্রহ উৎক্ষেপণ কেন্দ্র থেকে যাত্রা করেন তারা। শেনঝৌ 11 মহাকাশ যানে চড়ে জিং হাইপেং ও চেন দং নামের ওই 2 নভোচারী চীনের মহাকাশ কেন্দ্র তিয়ানগং 2-এ অবতরণ করে সেখানকার গবেষণাগারে 30 দিন অবস্থান করবেন। এই কেন্দ্রটি গত মাসে স্থাপন করে চীন। অভিযানের কমান্ডার ইন চিফ জেনারেল ঝ্যাং জানান, স্বাভাবিকভাবেই মহাকাশ যানটি কক্ষপথে প্রবেশ করেছে। 2 দিনের মধ্যে তাদের স্টেশনে পৌঁছানোর কথা রয়েছে। অবতরণের পর প্রথমেই নভোচারীদের অবস্থানের সম্ভাব্যতা যাচাই করা হবে। চীনা প্রধানমন্ত্রী লি কেকিয়াং ও সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা মহাকাশ যানটির উৎক্ষেপণ পর্যবেক্ষণ করে 2 নভোচারীকে অভিনন্দন জানান। অভিযানের পরিকল্পনা হিসেবে সংশ্লিষ্টরা জানায়, মহাকাশ কেন্দ্রটি মানুষের বসবাসের উপযোগী কি না তা জানতেই মহাকাশে যাচ্ছেন তারা। এর আগে 2013 সালে 3 চীনা নভোচারী মহাকাশ কেন্দ্র তিয়ানগং 1-এ 15 দিন অবস্থান করেছিলেন। ভিয়েতনামের মধ্যাঞ্চলীয় 4টি প্রদেশে ভারী বর্ষণের কারণে সৃষ্ট বন্যায় মৃতের সংখ্যা বেড়ে 21 জনে পৌঁছেছে। নিখোঁজ রয়েছেন আরও অন্তত 8 জন। রোববার ঘন্টায় 100 কিলোমিটার গতিতে আঘাত হানা টাইফুন সারিকার কারণে ভিয়েতনামের প্রায় 1 লাখ বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। গাছপালা উপড়ে যাওয়া সহ বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে বেশ কিছু অঞ্চল। আকস্মিক এই দুর্যোগের কারণে অনেকেই আশ্রয় হারা হয়েছেন। দুর্গতদের উদ্ধার ও সাহায্যে তৎপরতা চলছে। ঝড়টিকে স্থানীয়রা কারিন নামে অভিহিত করেছে। চলতি বছর এ ঝড়টির কারণেই সর্বোচ্চ ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে দেশটি। ইন্দোনেশিয়ার বালি দ্বীপে ছোট একটি সংযোগ সেতু ভেঙে পড়ে 8 জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত 34 জন। রোববার স্থানীয় সময় সন্ধ্যায় দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, ধর্মীয় অনুষ্ঠান চলায় সেতুটিতে মানুষের অতিরিক্ত চাপ ছিল। এতে সেতুর এক পাশ হঠাৎ 2 মিটার দেবে গিয়ে ভেঙে পড়ে। এ সময় সেতুর ওপর থাকা কিছু মোটরসাইকেল পানিতে ছিটকে পড়ে। ভাঙা অংশের নিচে পড়ে কয়েকজনের প্রাণহানি হয়। দুর্ঘটনার শিকার সবাই স্থানীয় বলে জানা গেছে। যুক্তরাষ্ট্রের উত্তর পশ্চিমাঞ্চলে প্রচণ্ড বেগে বয়ে যাওয়া ঝোড়ো বাতাস ও ভারী বৃষ্টির কারণে বেশ কয়েকটি অঞ্চলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রাখা হয়েছে। যুক্তরাষ্ট্রের উপকূল দিকে ধেয়ে যাওয়া টাইফুনের কারণে সৃষ্ট প্রবল বাতাসে বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। গাছপালা উপড়ে পড়ে ও রাস্তাঘাট বন্ধ হয়ে যায়। ঝড়টি ওয়াশিংটন থেকে উত্তর ক্যালিফোর্নিয়ার দিকে প্রবাহিত হচ্ছে। রোববার এর গতিবেগ ছিল ঘন্টায় 40 কিলোমিটার। দেখছেন আন্তর্জাতিক সময়।
নতুন স্মার্টফোন খুঁজছেন? এখন স্মার্টফোনের সেরা অফার পাচ্ছেন দেশ জুড়ে ছড়িয়ে থাকা 2000-এরও বেশি গ্রামীণফোন এক্সপ্রেস আউটলেটে। স্যামসাং, সিম্ফনি, লাভা সহ আরো অনেক ফাটাফাটি সব স্মার্টফোনের সাথে আকর্ষণীয় গিফট এবং ফ্রি ইন্টারনেট ও টক টাইম অফার পেতে এক্ষুনি চলে আসুন। চলো বহুদূর গ্রামীণফোন। থাইল্যান্ডের রাজা ভূমিবলের মৃত্যুতে শোক প্রকাশ করছে দেশটির মানুষ। সোমবারও শোক প্রকাশ করতে প্রাসাদের বাইরে জড়ো হন শত শত থাই নাগরিক। পাশাপাশি প্রাসাদের ভেতরে রাখা শোক বইয়েও স্বাক্ষর করছেন তারা। এদিকে ভূমিবলের মৃত্যুর পর তাঁর সিংহাসনের উত্তরাধিকারী পুত্র মাহা ভাজিরালঙ্কন রাজ্যাভিষেকের জন্য অন্তত 1 বছর সময় চান বলে জানিয়েছে দেশটির সরকার। বাবার মৃত্যুতে শোকের জন্য তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের বিষয়টি পেছাতে চান। রোববার সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বরাতে বিবিসি জানায়, তিনি নতুন রাজা হিসেবে দায়িত্ব নেওয়ার আগ পর্যন্ত সাবেক প্রধানমন্ত্রী প্রেম তিনসোলা নন্দা অস্থায়ীভাবে এ দায়িত্ব পালন করবেন। নতুন রাজার অভিষেকের বিষয়টি নিয়ে গণমাধ্যমে অনিশ্চয়তার খবর প্রকাশিত হওয়ার পর শনিবার থাই প্রধানমন্ত্রী প্রায়ুত চ্যান ওচা টেলিভিশন ভাষণে জনগণকে আশ্বস্ত করে বলেন, রাজপুত্রের ইচ্ছানুযায়ী বিষয়টি পেছানো হচ্ছে। বাংলাদেশের বিচার ব্যবস্থা সম্পূর্ণভাবে স্বাধীন উল্লেখ করে একে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার অঙ্গীকার করেছেন প্রধান বিচারপতি এস.কে. সিনহা। রোববার নিউ ইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে একথা বলেন তিনি। এ সময় মহান মুক্তিযুদ্ধে অর্জিত মুক্তির মূল মন্ত্রকে ক্ষুণ্ণ করেছে উল্লেখ করে প্রধান বিচারপতি বলেন, সাংবিধানিকভাবে সামরিক শাসনের কবর রচিত হয়েছে। এছাড়াও যুদ্ধাপরাধীদের বিচারের মূল উদ্দেশ্য অর্জিত হয়েছে জানিয়ে ট্রাইব্যুনালের প্রয়োজন ফুরিয়েছে বলেও মন্তব্য করেন তিনি। অ্যাডভোকেট মোর্শেদা জামানের সভাপতিত্বে এবং অ্যাডভোকেট শাহ মোহাম্মদ বখতিয়ার আলীর সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিচারপতি এম.আর. হাসান, জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন সহ অন্যান্য বিশেষ ব্যক্তিবর্গ। জুডিশিয়ারি আগে মনে করা হতো সরকারের একটা অঙ্গ। আমি পরিষ্কার বলেছি, জুডিশিয়ারি সরকারের কোনো অঙ্গ না। আমি একেবারে আপনাদের সামনে বলতে চাই দ্বিধাকণ্ঠে, দ্বিধাহীনভাবে, যে বাংলাদেশের বিচার বিভাগ সম্পূর্ণভাবে স্বাধীন। বিশ্বের নানা প্রান্তে বিভিন্ন ইস্যু নিয়ে বিক্ষোভ হয়েছে। ফ্রান্সের ক্যালের জঙ্গল শিবিরে শরণার্থীদের সহায়তার দাবি জানিয়ে শত শত মানুষ বিক্ষোভ করেছে যুক্তরাজ্যে। ইউরোপীয় ইউনিয়ন ও কানাডার মধ্যে অবাধ বাণিজ্য চুক্তির বিরোধিতা করে বিক্ষোভ হয়েছে ফ্রান্সের প্যারিসে। একই সঙ্গে চিলিতে অবসর ভাতা বাড়ানোর দাবিতে এবং সেনেগালে বেকারত্ব বেড়ে যাওয়ার প্রতিবাদে বিক্ষোভ করেছে হাজার হাজার মানুষ। রোববার রণক্ষেত্রে পরিণত হয় সেনেগালের রাজধানী ডাকার। দেশটিতে বেকারত্বের হার বেড়ে যাওয়ায় এবং সরকারের 5 লাখ বেকার লোককে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি ব্যর্থ হওয়ায় রাস্তায় নেমে ক্ষোভ প্রকাশ করে শত শত মানুষ। এক পর্যায়ে বিক্ষুব্ধ সমাবেশকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার গ্যাস ছোড়ে পুলিশ। ইউরোপীয় ইউনিয়ন ও কানাডার মধ্যে চলতি মাসে স্বাক্ষর হতে যাওয়া কম্প্রিহেন্সিভ ইকোনমিক অ্যান্ড ট্রেড এগ্রিমেন্ট সিইটিই এর বিরোধিতা করে প্যারিসে বিক্ষোভ করেছে অন্তত 5,000 মানুষ। বিক্ষোভকারীদের অভিযোগ, এই চুক্তি বাস্তবায়িত হলে ইউভুক্ত দেশগুলোর কৃষি, খাদ্য, পরিবেশ, শ্রমবাজার এবং ব্যবসা ক্ষেত্রে নেতিবাচক প্রভাব পড়বে। এছাড়া সিইটিই এর কারণে আগামী 6 বছরে ফ্রান্সের 50,000 মানুষ চাকরি হারাবে বলেও আশঙ্কা তাদের। এই চুক্তি জনগণ ও ভোক্তার অধিকার সংরক্ষণ করে না। আমরা এই চুক্তি গ্রহণ করলে বিদেশি বিনিয়োগকারীরা আমাদের অভ্যন্তরীণ বিভিন্ন ক্ষেত্রে হস্তক্ষেপ করার সুযোগ পাবে। এতে আমরা আমাদের গণতন্ত্র হারাবো। এই চুক্তির সবচেয়ে বিপজ্জনক দিক হচ্ছে এর প্রভাবে বহুজাতিক কোম্পানিগুলোর ক্ষমতা অনেক বেড়ে যাবে। ফলে আমাদের মৌলিক ও অর্থনৈতিক অধিকার ক্ষুণ্ণ হবে। ফ্রান্সের ক্যালে জঙ্গল শিবিরের শরণার্থীদের সহায়তায় সরকারকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে যুক্তরাজ্যের পার্লামেন্টের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে শত শত ব্রিটিশ নাগরিক। ফ্রান্স সরকার চলতি বছর ক্যালে শরণার্থী শিবির বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় ওই শরণার্থীদের যুক্তরাজ্যে জায়গা দেওয়ার দাবি জানিয়ে এ সমাবেশ করা হয়। বিক্ষোভ হয়েছে চিলির সান্তিয়াগোতেও। বিতর্কিত পেনশন পদ্ধতির বিরোধিতা করে সরকার বিরোধী বিক্ষোভ করে কয়েকশো মানুষ। শিরিন আক্তার, সময় সংবাদ। বিশ্বের সবচেয়ে দীর্ঘজীবী পান্ডা জিয়া রোববার হংকং এর ওশন পার্কে মারা গেছে। গত 2 সপ্তাহ থেকেই তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। ওশন পার্কের মুখপাত্র জানান, জিয়ার খাবারে অনীহা ছিল।
ফলে তার গড় ওজন ৭১ কেজি থেকে কমে ৬৭ কেজিতে নেমে আসে। রোববার ৩৮ বছর বয়সী পান্ডাটির শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটতে থাকে ও মারা যায়। ব্রাজিলের রিও ডি জেনেরো শহরে আগামী মাসে উদ্বোধন করা হবে দেশটির সবচেয়ে বড় অ্যাকোরিয়াম। অ্যাকোরিও নামের এই অ্যাকোরিয়ামটি ৫ তলা বিশিষ্ট এবং ২৬,০০০ বর্গমিটারের। এর মধ্যে থাকবে ২৮টি ট্যাঙ্ক, যার পানি ধারণ ক্ষমতা হবে ৪৫ কোটি লিটার। আর এই ট্যাঙ্কগুলোতে ৩৫০ প্রজাতির প্রায় ৮,০০০ সামুদ্রিক প্রাণী থাকবে। অ্যাকোরিও এর সবচেয়ে বড় চমক, সুড়ঙ্গ পথের মাধ্যমে এই ট্যাঙ্কের ভেতর দিয়ে হেঁটে যাওয়া যাবে। এ পর্যায়ে আবারও জানিয়ে দিচ্ছে আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো। কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় যুদ্ধবিরতি লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগ ভারত পাকিস্তানের। গোলাগুলিতে এক ভারতীয় জওয়ান নিহত। শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার প্রত্যয় মোদির। নর্থ ক্যারোলাইনায় রিপাবলিকান পার্টি প্রচারণা অফিসে দুর্বৃত্তদের আগুন। মার্কিন গণমাধ্যম ও জরিপ সংস্থাগুলোর বিরুদ্ধে পক্ষপাত দুষ্ট আচরণের অভিযোগ ট্রাম্পের। ইরাকের মসুল আইএস মুক্ত করার চূড়ান্ত অভিযান শুরু। অংশ নিচ্ছে মার্কিন সমর্থিত কুর্দি পেশমার্গা যোদ্ধারাও। এবং আলেপ্পোয় বিমান হামলা বন্ধ না হলে সিরিয়ায় নতুন অবরোধ আরোপের হুঁশিয়ারি যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের। এই ছিল আন্তর্জাতিক সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।